বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। অশান্তি কবলিত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। কিছুদিন আগে মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এন বীরেন সিংহ। তার ইস্তফার পরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। 2 বছর ধরে অশান্তির কবলিত মণিপুরে যে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো, কেন? এন বীরেন সিং, যিনি মুখ্যমন্ত্রী পদ থেকে গত রবিবারই ইস্তফা দিয়েছেন, তারপরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি। এই অচলাবস্থার মাঝে বৃহস্পতিবারই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। গত 9 ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইম্ফল ফিরে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। গত রবিবার ইম্ফলে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করে পদত্যাগ পত্র জমা দেন বীরেন সিং। তার ইস্তফার পর মণিপুরের সরকার পরিচালনার জন্য নতুন কোনো মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেনি বিজেপি। আর ঠিক তারপরই বৃহস্পতিবার সন্ধে মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন জারির কারণ কি? এর পিছনে কি নতুন কোনো অঙ্ক কাজ করছে? এসব বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, 9 ফেব্রুয়ারি এন বীরেন সিং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যপাল অজয় ভাল্লার কাছে। তারপরে বিজেপির কাছে নতুন কোনো মুখ ছিল না, যেখানে মেইতি এবং কুকি দুই সম্প্রদায়ের সঙ্গে সমঝোতা করে চলা যায়। সেই জন্য কি রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হলো বৃহস্পতিবার? দেখো, বিজেপির জবে বিপ্লব 1 মাস আগে যখন অজয় ভাল্লা রাজ্যপাল হিসেবে মণিপুরে যায়, আমার মনে হয় সেদিনই মণিপুরে আর কি রাষ্ট্রপতি শাসনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ অজয় ভাল্লা অত্যন্ত আর কি দক্ষ আমলা, এবং তিনি স্বরাষ্ট্র সচিবের তার টার্ম পর্যন্ত বাড়ানো হয়েছিল, এবং তিনি অমিত শাহর অত্যন্ত ট্রাস্টেড লোক। এবং মণিপুর কনফ্লিক্টের প্রথম দিন থেকে তিনি দেখেছেন। এবার যেটা হলো, তোমার বীরেন সিং এর ওপর কিন্তু শুধুমাত্র যে কুকি কমিউনিটি তারা নয়, কুকি কমিউনিটি প্রথম থেকেই বলছিল যে বীরেন সিং এক পক্ষেরা কাজ করছে, মেইতেদের হয়ে কাজ করছে। এবং একটা, তুমি জানো, একটা অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে, সেটা সুপ্রিম কোর্টে পর্যন্ত যেটা বলা হচ্ছে যে ওই বয়ান হচ্ছে বীরেন সিং এর, এবং সেই বয়ানে আছে যে কুকিদের ওপর কি পুলিশকে নির্দেশ দিচ্ছে কুকিদের নিয়ে। সেই বয়ানটা পাবলিক হয়ে এতে সার্ফেসেও এসেছে। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে মেইতেই সম্প্রদায়ের যারা এমএলএ আছেন তারাও কিন্তু বীরেন সিং এর ওপর আস্থা হারিয়েছেন। এবার এই একের পর এক নেতা, ওখানকার স্পিকার, ওখানকার এডুকেশন মিনিস্টার, তারা পর্যন্ত দিল্লিতে বারবার দরবার করেছিলেন, যে সব এমএলএরা চিঠি পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু তখন সেটা গ্রহণ করা হয়নি বিপ্লব সেই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু এবার যখন কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনলো, তখন কিন্তু বীরেন সিং এর দিকে আর কি যারা বিজেপি এমএলএ, কংগ্রেসের দেখো মাত্র 5 জন বিধায়ক, কিন্তু সেখানে প্রায় 20 জন বিধায়ক যে ওই অনাস্থা প্রস্তাব সমর্থন করবে এরকম একটা খবর সেন্ট্রাল লিডারশিপের কাছে যায়। তাহলে যদি সেন্ট্রাল লিডারশিপের কাছে এই খবরটা যদি এরকম ভাবে অনাস্থা প্রস্তাবে হেরে যায়, সেখানে তাদের কোনো আর জায়গা ছিল না। ফলে বীরেন সিং এর যাওয়া, দেখো এর আগেও বীরেন সিং এই ইস্তফা নাটক করেছিলেন, উনি ইস্তফাপত্র নিয়ে যাচ্ছিলেন, মহিলারা মাঝ রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে, এরকম নাটকও আমরা দেখেছিলাম বীরেন সিং এর। কিন্তু ওই যে বললাম যে সঠিক সময়, যেমন তোমার রাজনীতিতে তেমনি তোমার প্রশাসনেও, দেখো বীরেন সিং এর যে আর কি ল অ্যান্ড অর্ডার, সেই ল অ্যান্ড অর্ডারটা কোনো সময় আর রাজ্যের হাতে ছিল না। হ্যাঁ, 356 বা 355 হয়নি ঠিকই,
কিন্তু ওখানে অমিত শাহ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকই ওখানকার ল অ্যান্ড অর্ডার মোটামুটি হাতে তুলে নিয়েছিল। তারা কুলদীপ সিংকে মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শদাতা করেছিল, যে সিআরপিএফ এর প্রাক্তন ডিজি। তারা যেটা করেছিল, যে ডিজিকে এবং চিফ সেক্রেটারিকে চেঞ্জ করে দিয়েছিল, সেখানে তাদের মনের মতো লোক বসিয়েছিল ত্রিপুরা থেকে লোক নিয়ে গিয়ে। তো এবং ল অ্যান্ড অর্ডারটা, এবং তারপরে যখন আসপা দ্বিতীয়বার যখন ওখানে প্রয়োগ করা হলো, সেই আসপার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কিন্তু বীরেন সিং। তাই তখন সব বলা হচ্ছিল যে বীরেন সিং, অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন বীরেন সিংকে যা বলা হচ্ছে তাই জন্য তিনি শোনেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে তাকে সরানোর কোনো বিষয় নেই। তো তখন বলে যে আসপা নিয়ে তো তিনি কথা শোনেননি, প্রতিবাদ করেছেন, তাহলেও তাকে সরানো হবে না কেন? তা সত্ত্বেও রেখে দিয়েছিল। কিন্তু কিছুদিন আগে পরিস্থিতি আবার হাতের বাইরে বেরোয়, এবং সেখানে এমএলএরা পর্যন্ত এতটাই ভয়ে থাকতে হচ্ছে যে সেখানে বাংকার বানিয়ে এমএলএদের পর্যন্ত থাকতে হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে যেখানে ল, এবং আজকে বিজেপির পরিস্থিতি তুমি যদি ভাবে ভাবো রাজনৈতিকভাবে অনুকূল, দিল্লি ভোট জেতার পর বিজেপি এই স্টেপটা সহজে যেরকম নিতে পারলো, যে আজকে তাহলে, কারণ এরপরে ভোট আবার অনেক দেরি, বিহারে সেই অক্টোবর নভেম্বরে ভোট, সেই ভোট পর্যন্ত সেখানে যাবে না, সেই এই আর কি, এই হাওয়া বা কিছু মানে এই এই পরিস্থিতি। কাজে লাগানো, একদিকে হচ্ছে দিল্লি জয়, তার আগে মহারাষ্ট্র, তার আগে হরিয়ানা, এই যে পুরো মানে বিজেপি হ্যাঁ, পালে হওয়া, সেই একদমই তাই। জায়গাটাকেই কাজে লাগানো। আর অজয় অজয় ভাল্লা খুবই দক্ষ আমলা, আমি বারবারই করে বলছি, এবং ও পুরো এটা জানে। এবং প্রথমবার এই যে মণিপুর নিয়ে, উনি কিন্তু প্রথমবার যখন অমিত শাহ মণিপুরে যায়, অজয় ভাল্লাও কিন্তু তার সঙ্গে ছিলেন। ফলে অজয় ভাল্লা ওখানে প্রতিটা খুঁটিনাটি জানে, এবং অনেক, আমি যেটা আর কি পড়ছি বিভিন্ন জায়গায়, যে অজয় ভাল্লা রাজ্যপাল হওয়ার পর প্রচুর প্রচুর কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেসও করা চেঞ্জেস শুরু করা। করেছেন। এবার হ্যাঁ, এবার দেখার যে দুটো কমিউনিটি একেবারে বলা যেতে পারে উনি মুখোমুখি দাঁড়িয়ে রাজ্যপাল গেছেন। হওয়ার পরে আরো একটা বিষয়, যে মানে যে সংঘর্ষগুলো হচ্ছিল, সেটাও কিন্তু অনেকটা মানে কমেছে। দেখো, এই জায়গায় দাঁড়িয়ে বিপ্লব প্রধান যেটা ওখানে হচ্ছে, সেটা হচ্ছে ট্রাস্ট ডেফিসিট। হুম। এই কুকি মেইতেই এদের মধ্যে পরস্পরের বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছে গেছে, একে অন্যের এলাকায় যেতে পারছেন না। ফলে ওই বিশ্বাসটা ফিরিয়ে আনা সব থেকে বড় জরুরি। এবং প্রায় 50,000 লোক তারা এখন শিবিরে আছেন, নানা হ্যাঁ, ক্যাম্পে। তাদের নিজের বাড়িঘর, বাড়িঘর ত্রাণ শিবিরে আছেন, বাড়িঘর তাদের ছেড়ে আসতে হয়েছে। ফলে এটা এরকম নয় যে খুব সহজ হারকিউলিয়ান টাস্ক। এবার যেটা দেখার, সেটা হচ্ছে যে যেটা এখনো পর্যন্ত আমরা যখন প্রতিবেদন করছি তখন পর্যন্ত এটা জানা যায়নি, যার কারণে আমরা সঙ্গে সঙ্গে করছি, যে বিধানসভা জিয়ে রেখে কি করা হবে। যে ধরো নিয়ম হচ্ছে যে তোমার এটা পার্লামেন্টে পাশ করাতে হয়, তাই তো? তো বিধানসভা জিয়ে রেখে করা হবে না, বিধানসভা ভেঙে দেওয়া হবে। বিধানসভা জিয়ে রেখে যদি করা হয়, তাহলে বিজেপি অল আউট চেষ্টা করবে যে তোমার পরবর্তী মুখ্য যান। আর বিধানসভা যদি ভেঙে দিয়ে করা হয় তাহলে তো অন্যরকম, তাহলে তো চলতেই থাকবে। এটা তোমার 6 মাস পর পর পার্লামেন্টে পাশ করিয়ে নিতে হয়। তো দেখা সেটা কোন আর কি স্ট্র্যাটেজি নিয়ে বিজেপি এগোয়। এটা ঠিকই যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তোমার অন্যতম কাটা কিন্তু তার মণিপুর কাটাই ছিল, এবং তিনি বারবার করে বিরোধীরা বললেও তিনি কিন্তু একবারের জন্যও মণিপুরে প্রচারে যাননি। সেটা না গেছে লোকসভায়, না পরবর্তীকালে কোনো জায়গায়। উনি মণিপুরে, নর্থ ইস্টে গেল, মণিপুরকে ছোঁয়েইনি। ফলে এই গলার কাটা তো মণিপুর ছিলই। হ্যাঁ, অমিত শাহ গেছেন, নিত্যানন্দ রায় গেছেন, বিজেপির আমলারা, সব কেন্দ্রের আমলারাও গেছেন, কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু যাননি। তাই আর কি সরকার যে স্ট্রং, এটা দেখানোর দরকার ছিল। যেটা দুটো জিনিস, একটা হচ্ছে নরেন্দ্র মোদী না যাওয়া, আর একটা হচ্ছে স্ট্রং। এবার যেটা আজকে রাষ্ট্রপতি শাসন হওয়ার পর আমরা আগামীকাল থেকে দেখব যে পার্লামেন্টে এটা নিয়ে কি শোরগোল হয়, যে কে আমরা কি বলে, সেদিকে নজর কিভাবে যায়। রাখবো। যে পার্লামেন্ট চলছে, এই অবস্থায় রাষ্ট্রপতি শাসন জারি হলো মণিপুরে। এবার বিরোধীরা কিভাবে এটার মোকাবিলা, বিজেপি এটার কিভাবে মোকাবিলা করে, বিরোধীরাও কি করে, সেদিকেই আমাদের নজর থাকবে। এবং আমরা যখন এই প্রতিবেদন করছি তখন পর্যন্ত এইটুক খবরের ভিত্তিতেই এই প্রতিবেদন, এরপরে হয়তো আরো আপডেট হতে পারে, কিন্তু এখন নজর আমাদের সেদিকেই থাকবে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।